না টক শো আমরা আরম্ভ করতে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজ আমাদের টপিকস হচ্ছে নরসিংদীর পর পাবনা। এই প্রশ্নটা শুধু আজ একটা জেলার নয়, পুরো বাংলাদেশের। প্রতিবারই একই ঘটনা ঘটে, আমরা সুখ প্রকাশ করি, ক্ষোভ ঝাড়ি, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেই, তারপর সব কিছু চুপ, নীরব, নিস্তব্ধ হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনা কারো বিরুদ্ধে নয়, আজকের আলোচনা আমাদের সামনে দাঁড়ানোর। বাংলাদেশ কি নিরাপদ? বাংলাদেশে কি আইন কি কার্যকর? আমরা কি শুধু পরিবর্তন চাই, নাকি শুধু সাময়িক আবেগে বাসি? প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমাদের সাথে আছেন রুকসান আহমেদ মেহেদী, সাবেক ছাত্রলীগ নেতা, ফরিদপুর জেলা ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং বর্তমান যুব মহিলা লীগের আহ্বায়ক। উনাকে উনার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি রুকসানা আহমেদ মেহেদী, সাবেক ছাত্রলীগ মহিলা সম্পাদিকা এবং বর্তমানে ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক। আমি বিগত দিনে 2003 সালে রাজেন্দ্র কলেজে রুকসু নির্বাচন করেছি। তখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল। তখন আমাদের ভোট কেড়ে নেওয়া হয় রাজেন্দ্র কলেজে এবং তখন বোমাবাজি করা হয়, তাদের ভোট বানচাল করা হয়। আমি দুঃসময়ের তৃণমূল থেকে উঠে আসা বর্তমানে যুব মহিলা লীগের আহ্বায়ক। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত সাইবার যুদ্ধ এবং রাজপথে যুদ্ধ করে যাচ্ছি। একদিনের জন্য নেই। উপজেলার এই 24 সালে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইলেকশন করেছি। জনগণ ভালোবেসে আমাকে 56,000 ভোট আমাকে উপহার দিয়েছেন। আমি দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত ক্ষুদ্র একজন কর্মী। বাবা মা আমাকে পরিচয় দিয়েছেন, কিন্তু আমার যে নামের সম্মান, আমাকে যে মানুষ ভালোবাসে, সেই সম্মান আমাকে দিয়েছেন আমার দল আওয়ামী লীগ। আমি সেই একজন ক্ষুদ্র কর্মী। আমাকে আপনার এই প্ল্যাটফর্মে আনার জন্য আমি ফরিদ ইমন ভাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকে ধন্যবাদ প্রিয় মেহবী আপু। এখন আমি আপনাদের কাছে আজকের আলোচনার আরেকজন অতিথি আপনাদের কাছে আমি পরিচয় তুলে ধরছি। মনিকা হাসান, ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের প্রভাবশালী সহসভাপতি এবং সাভার উপজেলার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। প্রিয় মনিকা হাসান, আপনি কি আপনার পরিচয়টা দর্শকের সামনে তুলে ধরবেন? ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি মোহাম্মদ মনিকা হাসান। আমি সাবেক আশুলিয়া থানা যুব মহিলা লীগের জয়েন্ট কনভেনর ছিলাম। তারপর আমি সেন্ট্রাল যুব মহিলা লীগের সদস্য এবং 2022-এ যে আমি আপনার ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সম্মিলনের মাধ্যমে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই। 2024-এ নির্বাচনে জনগণের সাভার উপজেলার জনগণ আমাকে ভালোবেসে ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত তাদের জনপ্রতিনিধি হিসেবে উপজেলায় বসার সুযোগ দিয়েছিলেন। সেজন্য আমি আমার সাভার উপজেলাবাসী এবং যারা আজকের এই আলোচনা দেখতেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশালি ভাইয়া আপনাকে, আপনি আমাদের কাছে প্ল্যাটফর্মে সুযোগ করেছেন কথা বলার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
শোনা যাচ্ছে না। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা ছিল নরসিংদী থেকে পাবনা, তারপর কোথায়। আমরা তারপর একদিন পরেই পেয়ে গেছি চিটাগাঙ্গের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণীর শিশু যার নাম ইরা, তাকে কি নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা আমরা পরে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন গত 27 ফেব্রুয়ারিতে দিনে দুপুরে নরসিংদীর মাধবদীতে পিতা আশরাফ হোসেনের সৎ কন্যা আমেনাকে তার কাছ থেকে নরপশুরা কেড়ে নিয়েছিল। কেড়ে নিয়ে ধর্ষণ করে তাকে হত্যা করে এবং তাকে তুলে নিয়ে যায় নূর মোহাম্মদ নুরা, হযরত আলী সহ যারা তুলে নিয়েছে। আমরা গত নির্বাচনে দেখেছি তারা কোন দলের পক্ষে নির্বাচন করেছে, কোন দলের পক্ষে তারা কাজ করেছে, আপনারা বাংলাদেশের মানুষ সবাই দেখেছেন। প্রিয় বাংলাদেশ, আজ যে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন চলছে, কথায় কথায় খুন, ধর্ষণ, রাহাজানি চলছে, এটা কিন্তু একদিনের ঘটনা নয়। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বাংলাদেশ একটি শান্ত, শিষ্ট, সাজানো, গুছানো দেশ ছিল। 5 আগস্টের পরে আমেরিকার অর্থায়নে মোল্লা, মিলিটারি, জামাত, বিএনপি, ইউনূস গংরা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তখন থেকেই শুরু হয়েছে এই খুন, ধর্ষণ, বাংলাদেশের মানবতা বিনাশ হয়েছে। আমি রুকসানা আহমদের কাছে প্রশ্ন করব, এই যে খুন, ধর্ষণ, শিশু হত্যা হচ্ছে, এটা কি কাকতালীয়ভাবে হচ্ছে নাকি এটা পরিকল্পিত হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমেই স্মরণ করছি উত্তাল মার্চ, একটি তর্জনী, একটি মানচিত্র, একটি পতাকা, অতঃপর বাংলাদেশ। সেই মুক্তির মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি, যাদের রক্তের দামে এবং যাদের সম্মানের বিনিময়ে, যাদের সম্মানের অশ্রু জলে বিনিময়ে এই বাংলাদেশ সেই 30 লক্ষ শহীদদের এবং সম্ভ্রমহারা সেই লক্ষ মা বোনদেরকে। আপনি যে প্রশ্ন করেছেন, বাংলাদেশে যে ধর্ষণ, বাংলাদেশের ধর্ষণ আজ 3 বছরের শিশু থেকে 90 বছর বৃদ্ধা পর্যন্ত কেউ নিরাপদ নয়। এই অবৈধ যে ইউনূস সরকারের 18 মাস ৯,১৪৩টি ধর্ষণ মামলা নথিভুক্ত হয়েছে। কেন হয়েছে? কারণ যখন ওই ইউনূস সরকারের আমলে অসঙ্গতিপূর্ণ এবং নারীদের গালাগালিপূর্ণ বক্তৃতা করেছে হেফাজতে ইসলাম এবং তাদের মদতে হাসনাত আব্দুল্লাহদের মতো মানুষেরা, তখন কিন্তু তার বিচার হয়নি কিংবা তার কিন্তু প্রতিবাদ হয়নি, বরং তাদেরকে ইস্টাবলিশড করা হয়েছে। আমি বলবো ওই ইউনূস সরকার ছিল হচ্ছে ধর্ষকদের রক্ষাকর্তা। আমরা ভুলে যাইনি 4 মার্চে আসিয়া নামের একটি শিশু বাচ্চা 8 বছরের, তাকেও কিন্তু ধর্ষণ করা হয়েছিল এবং সেই ধর্ষণের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছিল। কিন্তু ওই ইউনূস সরকার, স্বরাষ্ট্র তার যে উপদেষ্টা ছিল জাহাঙ্গীর, তাকে কেউ পদত্যাগ করায়নি, বরং ওই দখলদার ইউনূস সরকার এইসব বিকৃত করেইনি, বরং তাদের রাজনৈতিক ভিত্তিকে ইস্টাবলিশ করার জন্য জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপর ফ্যাসিজম কায়েম করে গেছেন। ইউনূস সরকারের আমলে
কোনো নারী নিরাপদ ছিল না এবং নারীদের সম্মান সে দিতে পারে নাই। ইউনূস সরকার ব্যর্থ, এই দায়ভার তাকেই নিতে হবে। কারণ তার সরকারের আমলে মহিলাদের উপরে যে শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে ধর্ষণ গুলা হয়েছে, এই জামিলা, আমাদের আমেনা, বাবার কাছে, দাদির কাছে এরা নিরাপদ নয়। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আমরা বাংলাদেশকে কোন পথে নিচ্ছি, কাদের হাতে দিচ্ছি, বাংলাদেশ কোন পথে পরিচালনা হচ্ছে, যেই সরকার এই সমস্ত অন্যায়ের বিচার করে না, বরং সেই ধর্ষকদের ইস্টাবলিশড করে, এই সব বিচার করতে পারে না, সেই দেশের নারীরা কখনো নিরাপদ হতে পারে না, এটা আমাদের কাম্য হতে পারে না। আমাদের শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা আইন করেছিল, আপনারা জানেন, আইন করেছিল ধর্ষক যে ধর্ষণ করে সে পশুর মতো। ধর্ষণ একটা পাশবিকতা, অ্যাসিডেন্ট নয়, ধর্ষণও একটা অপরাধ। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা ধর্ষকের জন্য আইন সংশোধন করে যাবজ্জীবন সাথে মৃত্যুদণ্ড বিধান ঘোষণা করছিল এবং ক্যাবিনেটে সেই আইন পাশ করেছিল। এই জন্যই আমাদের আমলে, শেখ হাসিনার আমলে ধর্ষণ ছিল না। কিন্তু এই আমলে কোনো আইন নাই, কোনো শৃঙ্খলা নাই। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যেই দখলদার ইউনূস সরকার আসছে, সে জনগণের কথা চিন্তা করবে না, সে তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশে আসছিল। আর এই কারণেই বাংলাদেশের নারীদের তারা নিরাপত্তা দিতে পারে নাই। আমি মনে করব এই দায়ভার সমস্ত ইউনূস সরকারকেই নিতে হবে এবং এই ব্যর্থতা শুধুমাত্র ইউনূস সরকারেরই। ধন্যবাদ মেহেবী আপু। আমি আপনাকে আবারও সুযোগ দেব। আমি মনিকা হাসানকে বলবো, ওই যে মেহেবী আপু বলছেন যে শেখ হাসিনার সময় যে আইনগুলো ছিল, আইন তো এখনো আছে, এই আইন কেন প্রয়োগ করা হচ্ছে না? এটা কি এই আইন প্রয়োগ করা হচ্ছে না একটি পরিকল্পিত, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য? আপনি এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ ভাইয়া। আসলে আপনি যদি গত এক সপ্তাহ চিত্র দেখেন, আমি গত এক সপ্তাহ কথাই বলতে চাই। গত এক সপ্তাহে যে ঘটনাটি মানে সংঘটিত হয়েছে ধর্ষণের, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটিস নেই, বিচারের কোনো দাবি এখন পর্যন্ত কেউ করেনি। তো আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে আমরা যে স্বাধীনতা ভোগ করেছি, নারীরা যতটা নিরাপদ ছিল, এখন যেটা হচ্ছে সেটা পরিকল্পিত এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই রেখে যায়নি ডক্টর ইউনূস। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ডক্টর ইউনূসের আমলে প্রশাসন একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। এখানে নারীর কোনো নিরাপত্তা ছিল না, নারীর কোনো অস্তিত্বই উনি রেখে যায়নি। এবং বর্তমান চিত্রেও আমরা আইনি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ধন্যবাদ মনিকা হাসানকে। এই যে আপনারা দেখছেন ইরান এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলাকালীন অথবা যে কোনো সংকটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরাসরি অন্যায়ের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যদি আপনারা দেখেছেন বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এই যুদ্ধের বিপক্ষে বিবৃতি দিয়েছে আমেরিকার পক্ষে। কিভাবে আমেরিকার পক্ষে? ইরান যে দুবাই, কুয়েতে আক্রমণ করেছে সেটার বিপক্ষে তারা বিবৃতি দিয়েছে, কিন্তু ইরানের উপর যে আমেরিকা আক্রমণ করছে সেদিকে কোনো তারা বিবৃতি দিচ্ছে না। আমি বলবো, যদি এই মুহূর্তে শেখ হাসিনা রাষ্ট্রের প্রধান থাকতেন তাহলে কি এই ধরনের একপেশে বিবৃতি দিতেন? উনি যুদ্ধকে ঘৃণা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে
বিবৃতি দিতেন, কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকার অর্থায়নে নির্বাচিত মোল্লা মিলিটারি সরকারের অবৈধ ইউনিসের সরকারের সান্ধ্যকালীন ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর পরা এবং পররাষ্ট্রমন্ত্রী তারা বিবৃতি দিয়েছে এক পেশে। তারা ইরানের আক্রমণকে নিন্দা জানিয়েছে, কিন্তু ইরানের উপর যে আক্রমণ হয়েছে তাদেরকে নিন্দা জানায় নাই। আমরা এ থেকে বুঝে নিতে পারি এই যে বর্তমান সরকার আমেরিকার কথায় পরিচালিত হচ্ছে, আমেরিকা যা বলছে তাই বাস্তবায়ন করছে। এই ব্যাপারে যদি আপনারা কিছু বলেন, মেবি আপু যদি এই ব্যাপারে কিছু বলেন আমাদের কাছে, আমরা শুনতে দর্শকদের উদ্দেশ্যে। দেখেন, একটা কথা হচ্ছে আমাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্র, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ রাষ্ট্র হতো না। আমাদের বাংলাদেশ আমাদের আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশকে এনে দিছে, কিন্তু বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগকে এনে দেয়নি। এই যে বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু দিয়েছেন আমাদের স্বাধীন রাষ্ট্র, আর আমাদের বঙ্গবন্ধু কন্যা তিনি দিয়েছেন উন্নত দেশ। আমাদের বঙ্গবন্ধু কন্যা তিনি শুধু দেশ নিয়ে ভাবেন, কিভাবে দেশকে উন্নয়ন করা যাবে, এবং উনি আমি বলবো বিশ্ব না, আয়রন লেডি। উনি অন্যায়ের সাথে কখনোই আপোষ করেননি, অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি। উনি একমাত্র বিশ্ব নেতা। উনি যদি আর 10 বছর আমাদের ক্ষমতায় থাকতেন, তাহলে আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়ার থেকে বাংলাদেশে মানুষ আসতো কাজ করতে। আমাদের এর আগেও যুদ্ধে আমাদের মাননীয় নেত্রী তিনি কিন্তু ইসরায়েলের বিপক্ষে আপনারা জানেন অবস্থান নিয়েছিল, এবং সরাসরি ভাবে। তো তারপরে দেখেন মায়ানমারের যে রোহিঙ্গা, তাদের কিন্তু আমাদের নেত্রী আমাদের দেশে কিন্তু জায়গা দিয়েছে। তো অবশ্যই এরকম পরিস্থিতিতে আমাদের নেত্রী যে মানবতার ফেরিওয়ালা, যিনি দেশরত্ন শেখ হাসিনার, যিনি গণতন্ত্রের মানস কন্যা তাকে নাম দিয়েছে কিন্তু এই বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। উনি থাকলে অবশ্যই উনি দুঃখীদের কথা ভাবেন, কারণ উনি এক রাতেই হারিয়েছেন তার পরিবারকে। তিনি একমাত্র যে সকল কিছু হারিয়ে এবং বুক ভরা কষ্ট নিয়ে বাঙালির দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই এই বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের হাল ধরেছিলেন। অতএব আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি তো আমাদের কাছে এবং বাংলাদেশের কাছে এবং বিশ্বের কাছে তিনি অবশ্যই একজন বিশ্ব নেতা। উনি থাকলে অবশ্যই প্রেক্ষাপট অন্যরকম হতো, আমরা এটা জানি। এবং আমরা জানি তিনি কতখানি উদার, দেশ নিয়ে কতখানি ভাবেন, মানুষ নিয়ে কতখানি ভাবেন। ধন্যবাদ মেবি আপুকে। মনিকা হাসান, এ বিষয়ে কি আপনি কিছু বলবেন? জি, অবশ্যই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেছেন এর আগেও উনি সরাসরি অন্যায়ের বিপক্ষে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন। সেটা যত বড়ই রাষ্ট্র থাক, উনি কিন্তু তোয়াক্কা করেনি, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা। যিনি না জন্মালে আজকে আমরা এই বাংলাদেশ পেতাম না। আমরা যে দল নিয়ে আজকে গর্ব করি, সে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আজকে আমি পরিচয় দিচ্ছি গর্বের সহিত, কারণ আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, যিনি মানবতা ফেরিওয়ালা, ন্যায়ের নিষ্ঠায় পরিপক্ক একজন বিশ্ব নেতা হিসাবে উনি পরিচিত, এবং উনি সবসময় অন্যায়ের বিপক্ষে, সেটা যত বড় রাষ্ট্রই থাক আর যতবারে ক্ষমতাধর ব্যক্তি থাক, উনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করতেন না। উনি যদি আজকে বাংলাদেশের ক্ষমতায় থাকতেন, বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হতো, এবং যে কোনো অন্যায়ে উনি বৃদ্ধাঙ্গুলি দেখে ন্যায়ের পক্ষের সবসময় প্রাণবাদী করতেন। ধন্যবাদ মনিকা হাসানকে। আমি মেহেবিয়াপুর আলোচনার পরিপ্রেক্ষিতে আর একটা কথা বলতে চাই। ওই যে রোহিঙ্গার কথা বলছেন, ওই রোহিঙ্গার সমস্যা যখন হয় 2007, তখন আমি ঢাকাতে আমি দেখেছি ওই রোহিঙ্গাদের জায়গা দেওয়ার জন্য মসজিদে মসজিদে মিলাদ কত কিছু হয়েছে। যদি রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়া না হয়, তারা এই করবে সেই করবে, আন্দোলন করবে। কিন্তু আমাদের মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন, আশ্রয় দিয়েছেন, এবং কূটনীতির পর্যায়ে তাদেরকে কিছু রোহিঙ্গাকে আবার ফেরতও পাঠিয়েছেন। 1 আগস্টের পরে যখন মেটিকুলাসলি ডিজাইন করে
আমেরিকার অর্থায়নে মোল্লা মিলিটারি ইউনুসগং যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, তখন তারা বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছে তারা রোহিঙ্গাদেরকে ফেরত দিবে। ঈদের আগামী ঈদ রোহিঙ্গারা তাদের দেশে দেশে যেয়ে করবে। ইউনুস যখন কথা বলেন, উনি এমনভাবে কথা বলেন, কৌতুক অভিনেতা দিলদার হোসেন যেভাবে কথা বলে এইভাবে কথা বলেন। কৌতুক ভিলেন রাজীব আহমেদ যেভাবে কথা বলতো এইভাবে কথা বলেন উনি। ভিলেন রাজীব এবং দিলদার হোসেন সেলিমের দুইজনের কথাকে মিলিয়ে, হুবহু কথাকে মিলিয়ে তিনি এমনভাবে কথা বলেন, কথা বলার পরে যেন সবকিছু শেষ, একটা হাসি দিয়ে চলে গেলেন। আসলে কি রোহিঙ্গারা কি ঈদের পরে তাদের দেশে ফেরত গিয়েছিল? রোহিঙ্গারা কি তাদের দেশে যে ঈদ করতে পেরেছিল? এই ব্যাপারে যদি মেহবি আপু কিছু বলেন। ভাইয়া, এটা তো যায় নাই, আমরা সবাই দেখছি। আসলে যে কথাগুলা বলতেই হয়, আপনি যদি একটা ডাক্তারকে আপনি যদি ইঞ্জিনিয়ারিং কাজ করতে দেন, সে ডাক্তার কি পারবে? কখনোই পারবে না। আপনি যদি ওই হাল চাষের জায়গায়, আপনি গরুর জায়গায় যদি আপনি ছাগল নিয়ে যান, আপনার তো ওইটা হাল চাষ করা হবে না। আচ্ছা, ধন্যবাদ মনিকা যে হাসান। আপনি মেটিকুলার ডিজাইনের, যে মনিকা হাসান, আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? রোহিঙ্গারা তাদের দেশে যে ঈদ কি করেছিল না, এটা কোন পর্যায়ে আছে? আসলে আমি এখানে রোহিঙ্গা কাকে বলবো? ডক্টর ইউনূস হচ্ছে বড় রোহিঙ্গা, যিনি আমাদের দেশে এসে দেশটাকে ধ্বংস করেছেন। উনি ওনার স্বার্থ উদ্ধার করেছেন, এখন উনি ফেরত যাওয়ার পথে। তো আমি মনে করি যে উনি ওনার কথা রেখেছেন, উনি রোহিঙ্গা হিসেবে উনি ফেরত যাচ্ছেন, কিন্তু যারা এই দেশে রোহিঙ্গা হিসেবে আশ্রিত ছিলেন আপনারা দেখেছেন এবং বাংলাদেশের মানুষ দেখেছে, তারা তাদের অবস্থানেই আছেন, তারা দেশে যেতে পারেননি। ধন্যবাদ। আমি ইউনুসকে বিশ্ব বাটবার বা বিশ্ব প্রতারক হিসেবেই আমার সোশ্যাল মিডিয়া, আমার যে কোনো লেখায় লিখি, আপনারা দেখে থাকবেন। আমি এখন একটু দলীয় বিষয়ে কথাবার্তা আপনাদের সাথে বলবো। আপনারা যুব মহিলা লীগ করেন, আপনারা দুজন যুব মহিলা লীগের নেত্রী, আপনারা রাজপথে আছেন, অনলাইনে আছেন, অফলাইনে আছেন। আপনাদের সংগঠনের নাম বাংলাদেশ যুব মহিলা লীগ, যে সংগঠন আমাদের নেত্রী নিজ হাতে তৈরি করেছেন এবং নিজে দেখাশোনা করেছেন। আমি শুধু যুব মহিলা লীগের কথা বলবো না, এই মুহূর্তে রাজপথে স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে মহিলা আওয়ামী লীগ, অনেক সংগঠনের শীর্ষ নেতারা না ছিলেন রাজপথে, না ছিলেন অনলাইনে, না ছিলেন অফলাইনে। আমরা দেখেছি আপনারা 5 আগস্টের পর থেকে বিশেষ করে যুব মহিলা লীগের শীর্ষ নেতৃত্ব ব্যতীত আপনারা সবাই রাজপথে আপনাদের দক্ষতা অনুযায়ী আপনারা আন্দোলন করেছেন। এই আন্দোলনের বিষয়ে যদি মেবি আপু আপনি যদি আন্দোলনের বিষয়ে কিছু কথা বলেন, তাহলে বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের মানুষ, যুব মহিলা লীগের মানুষ, স্বেচ্ছাসেবক যুব লীগের মানুষ আপনাদের কথাবার্তা শুনে যাতে অনুপ্রাণিত হয়, সেই জন্য আমি আপনাকে এই প্রশ্নটা করলাম। 5ই আগস্টের পর থেকে আমরা নিয়মিত ফেসবুকে যুদ্ধ করে যাচ্ছি, একদিনের জন্য আমরা থামিনি। এবং 5ই আগস্টের পর থেকে আমরাই যুব মহিলা লীগ রাজপথে প্রথম নেমেছি। আপনি জানেন, আমাদের এমবি কানিজ বা ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, যিনি বাংলাদেশ যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি, তিনি দায়িত্বতার সাথে এবং আমাদের বিভিন্ন জেলার আমরা যারা কাজ করতে আগ্রহী, আমাদের এই সকল বোনকে সাহস দিয়ে, অনুপ্রেরণা দিয়ে মাঠে কিভাবে নামবো, কাজ করতে হবে এবং সেফলি কিভাবে কাজ করা যায়, উনি নির্দেশনা দিয়ে, এবং যুব মহিলা লীগের ব্যানারে, কোনো একক ব্যানারে না, প্রথম আমরা আগারগাঁওয়ে 10ই মার্চ ঝাড়ু মিছিল করেছি দর্শকদের বিরুদ্ধে। এবং আমরা
ধাপে ধাপে আমাদের নেত্রীর জন্মদিন আমরা 15ই আগস্টে রাজপথে আমরা পুষ্পাঞ্জলি শ্রদ্ধা নিবেদন করেছি, আমরা মিছিল করেছি, আমরা ইফতারে খাবার বিতরণ করেছি। আমরা ধাপে ধাপে আমরা এমবি কানিজ আপার নেতৃত্বে, তিনি অত্যন্ত সাহসী এবং আমাদের এক ঝাঁক যুব মহিলা লীগের এই আমি বলবো দুঃসাহসিক, আমরা যারা রাজপথে নামছি আমরা দুঃসাহসিক। এবং সর্বশেষ ধানমন্ডি 3-এর এতে আপনি দেখেছেন, যেটা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং এমন কোনো নেতা নেই ওখানে অফিস করেনি, যেটা আমাদের ধানমন্ডি 32-এর পরে আমাদের রাজনীতির সূতিকাগার, যেখানে মানুষ রমরমা যাওয়া আসা করতো, সেই অফিস বারবার পুড়িয়ে দিয়েছে ওই ইনুস সরকার। সেইখানে আমরা এমবি কানিজের নেতৃত্বে ওখানে আমরা বঙ্গবন্ধুর ছবি রেখে ওখানে আমরা পুষ্পমাল্য দান করেছি এবং আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং জয় বাংলা স্লোগান দিয়েছি। এটা একান্তই এত সহজ ছিল না, এটা আসলে রিস্ক ছিল। আর আমি বলতে চাই যে আমাদের যে এমবি কানিজাপা, উনি আমাদের এরকম, এই যে মনিকা আপা আছেন, আমি আছি, যশোরের আছেন, এবং আরো অনেকের, আর অনেক জেলা এবং উপজেলার যারা কাজ করতে আগ্রহী, আমাদের নিয়ে এই পর্যন্ত 14-15টা প্রোগ্রাম আমাদের এমবি কানিজাপা করেছেন। এবং আমাদের ছাড়াও উনি অনেকগুলা প্রোগ্রাম এবং সর্বপ্রথম জয় বাংলা লিখন উনি করেছেন। আমরা এই জন্য রাজপথে আছি এবং আমরা ভয় পাই না। যুব মহিলা লীগ দুর্দিনের আমাদের আপা জননেত্রী শেখ হাসিনা নিজের হাতে গড়া সংগঠন, সেই সংগঠনের একজন গর্বিত কর্মী এবং রাজপথে আমরা আছি, রাজপথে ছিলাম অতীতে এবং ভবিষ্যতেও আমরা থাকবো। হ্যাঁ, আমি মনিকা হাসানের কাছ থেকে এই বিষয়ে কিছু শুনতে চাই। মানে কারণ আপনারা যদি আপনাদের বীরত্বের কথা তুলে ধরেন, তাহলে অন্যান্য জেলা, উপজেলা, মহানগরের নারী নেতৃত্ব থেকে শুরু করে সবাই অনুপ্রাণিত হবে। মনিকা হাসান কি কিছু বলবেন? ধন্যবাদ ভাইয়া। 5ই আগস্টের পর থেকে যে দুর্নীতি সহ বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিটি কর্মীর উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, তারপরেও আমরা যারা নারী নেতৃত্ব, বিশেষ করে বাংলাদেশ যুব মহিলা লীগ, যার একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা বীরত্বের সহিত এমবি কানিজাপার নেতৃত্বে সশরীরে প্রথম ঝাড়ু মিছিল করেছি আগারগাঁয়ে। 5ই আগস্টের পরবর্তী সময়ে যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, যেখানে কোনো আইনি শাসন নেই, যেখানে আওয়ামী লীগের উচ্চারণ নিতে মানুষ ভয় পেত, সাধারণ মানুষের কাছে থেকে আওয়ামী লীগকে এমন ভাবে ডিসপারেট করা হয়েছে যে আওয়ামী লীগ একটা আতঙ্ক হয়ে গিয়েছিল, আওয়ামী লীগের কর্মীদের কোনো নিরাপত্তা ছিল না। সেই সময়টাতে আমরা বাংলাদেশ যুব মহিলা লীগ এমবি কানিজাপার নেতৃত্বে বাংলাদেশ যুব মহিলা লীগের ব্যানারে একাধিক প্রোগ্রাম করেছি, রাজপথে থেকেছি, সশরীরে স্লোগান দিয়েছি জয় বাংলা বলে। আমি সাভার থেকে ধন্যবাদ। না, জি, আপনার জি বলেন। আপনার সারা বাংলাদেশে এমবি কানিজাপার প্রত্যেকটা জেলায় উনি যোগাযোগ করেছেন, যারা আগ্রহী তাদেরকে নিরাপত্তা দিয়ে উনি রাজপথে গিয়েছেন। উনি দায়িত্বের সহিত প্রত্যেকটা প্রোগ্রাম সফলভাবে নিজের দায়িত্ব নিয়ে অনুষ্ঠিত করেছেন। আপনি দেখেছেন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই আমরা সফলতার সহিত শেষ করেছি এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীও নিজে জানেন যে আমরা যুব মহিলা লীগ মাঠে অ্যাক্টিভ আছি। 5ই আগস্টের পরবর্তী সময়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা মাঠে থাকবো। ধন্যবাদ মনিকা হাসানকে। আমি রুকসানা আহমেদ মেবি আপুকে বলবো যে আমাদের সামনে অত্যন্ত দীর্ঘ পথ, অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর যাত্রা যেটাকে বলবো। কারণ আগামীতে আমাদেরকে রাজপথেই সবকিছু ফয়সালা করতে হবে। টেবিলে কিছু ফয়সালা হয় না, রাজপথেই ফয়সালা করতে হবে। তো রাজপথে ফয়সালা করতে হলে শুধু মহিলা যুবলীগ নিয়ে বলবেন না, সব সংগঠন নিয়ে বলবেন। রাজপথে ফয়সালা করতে হলে কি ধরনের নেতৃত্ব প্রয়োজন? আমি মনে করি, মানে আমি আমার ভিউটা আপনার কাছে বলি, এখন আমাদেরকে রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে।
আমরা যারা দুর্দিনের কর্মী, আমরা রাজপথকে ভয় পাই না, জেল জুলুমকে ভয় পাই না। কিন্তু আমি দেখেছি যারা শীর্ষ নেতৃত্ব এবং যারা ক্ষমতার স্বাদ পেয়েছে, হালুয়া রুটি ভাত পেয়েছে, তারা তাদের পদকে টিকিয়ে রাখার জন্য তারা রাজপথে আসছে না। যদি রাজপথে নাই আসে, এই ধরনের নেতৃত্ব দিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। আমার প্রশ্ন হচ্ছে, আগামীতে রাজপথে আন্দোলনের জন্য আপনারা কি ধরনের নেতৃত্ব চান? শুধু মহিলা যুবলীগ নয়, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগে আপনারা কি ধরনের নেতৃত্ব আগামীতে দেখতে চান? যদি আপনার এই বিষয়ে মনিকা হাসান এবং রুকসানা আহমদ মেবি দুইজনের কাছ থেকে আমি একটু শুনতে চাই। ধন্যবাদ। প্রথমেই বলি, আমরা সৌভাগ্যবান, আমাদের নেত্রী বেঁচে আছেন। শেখ হাসিনা আসলে কোনো ব্যক্তি নন। শেখ হাসিনা দেশের উন্নয়ন, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার, মানুষের নিরাপত্তা, সকল কিছুর প্রতীক। তিনি কিন্তু নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের জন্য উনি কিন্তু যে সম্মানে ভূষিত হয়েছেন কয়েকটা গ্লোবাল উইমেন্স লিডারশিপ, তারপর প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন্স, তারপর এজেন্ট অফ চেঞ্জ, নানা রকম সম্মানে ভূষিত হয়েছেন। এজন্য আমরা গর্বিত যে আমাদের নেত্রী বেঁচে আছেন। এবং আরেকটা কথা, আওয়ামী লীগ না কোনো দুর্বল সংগঠন না। আওয়ামী লীগ কখনোই কোনো নেতার উপর নির্ভর করেনি। আওয়ামী লীগ আজীবন তার লক্ষ কোটি তৃণমূলের উপরে নির্ভর করে আওয়ামী লীগ আজকে কিন্তু দাঁড়াইছে। 75 আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে, 21 গ্রেনেড হামলা হয়েছে, নেত্রী সহ 25 জন, আমাদের 27 জন, সরি, আইভি আপা সহ 27 জন নিহত হয়েছেন। এবং শীর্ষ এমন কোন নেতা যাদের গায়ে স্পিন্টারের চিহ্ন নাই। কিন্তু আওয়ামী লীগ কিন্তু নিশ্চিহ্ন হয় নাই। আর কোন নেতার উপর আওয়ামী লীগ নির্ভর করে না। কে আসলো কে গেল তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। 1981 সালে 11ই মে আমাদের নেত্রী মার্কিন নিউজ উইককে একটা কথা বলছিলেন যে আমি মৃত্যুকে ভয় করি না, আর যদি মৃত্যুকে ভয় করি তাহলে জীবন তার মহত্ব হারায়। এটাই হচ্ছে আমাদের লেসন। জীবনকে ভয় করলে চলবে না, ঝুঁকি নিতে হবে জীবনের। তো সেই ঝুঁকিটা হচ্ছে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সবার, একদম তৃণমূল থেকে শুরু করে যত আমরা কর্মীরা আছি, আসেন রেসিং ফর ভয়েস। এবং আসেন যে জায়গা থেকে আমরা মনে করতেছি আমরা সেফ আছি, আমরা নামবো না, আমরা পরেই করবো। আমি একটা কথা বলতে চাই আপনাদের, যখন আপনার বাড়িতে আগুন লাগে তখন কিন্তু একটা ঘরও সুরক্ষিত থাকে না, সে আগুনটা কিন্তু সব ঘরে ঘরে পৌঁছে যায়। তো এই জন্য সবাইকে বলতে চাই, আসুন যে যার জায়গা থেকে, ফেসবুকে আমরা বলি, আমরা কিছু লিখি, আসুন আমরা স্পিক আপ অ্যান্ড ওয়েক আপ। আমরা যদি নামি, আমরা যদি মরার জন্য সবাই নামি, কেউ মরবো না। কিন্তু আমরা যদি চিন্তা করি যে না আমি বেঁচে থাকবো, আমি নামবো না, তাহলে কিন্তু সবাই আমরা মরবো। হ্যাঁ, আমাদের সময় এখন একটু চ্যালেঞ্জের, কিন্তু অতীতে আমরা ঘুরে আসছি। এবং আওয়ামী লীগ বৃহৎ সংগঠন, অনেক শক্তিশালী সংগঠন। আওয়ামী লীগের তৃণমূল এবং অনেকেই আছে যারা পদ পদবীর আশা করে না। এই যে আমরা নামছি রাজপথে, এবং আমাদের মতো অনেকেই নামছে, আরো নামবে। আওয়ামী লীগের পদ পদবীর আশা কিন্তু করে না। আওয়ামী লীগ তৃণমূলের উপর ভরসা করছে এবং তৃণমূল সুসংগঠিত। তৃণমূল এখন মাঠে নামতে চায়, তৃণমূল মাঠে নামছে। আপনি দেখছেন আওয়ামী লীগের পার্টি অফিস অলরেডি কিন্তু অনেক জেলায় খুলে গেছে। এবং অনেকে আমাকে তৃণমূল থেকে, আমার অনেক ভাইয়েরা, আমার অনেক বোনেরা বলে কি করব, আমরা রাজপথে নামতে চাই। তার মানে সবাই প্রস্তুত, সবাই রাজপথে নামবে। এবং আমরা আওয়ামী লীগ কিন্তু অলরেডি রাজপথে নামা, আমরা কিন্তু সুসংগঠিত, আমাদের কিন্তু হারানোর কিছু নেই। আওয়ামী লীগ এমন দল না, আওয়ামী লীগ অনেক শক্তিশালী একটা দল। এবং ভবিষ্যতে আমরা শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন, এবং আমরা শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন করব। সকল দলের নেতাকর্মী আমরা রাজপথে নামবো, এবং সকল নেতৃত্ব একসাথে আমরা সবাই রাজপথে নেমবে। আমরা স্লোগানে স্লোগানে আমরা অবশ্যই সামনের দিকে ধাবিত হয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে ইনশাল্লাহ বসাবো। ধন্যবাদ মেবিকে। মনিকা হাসান, এই বিষয়ে কি আপনি কিছু বলবেন?
বাংলাদেশ আওয়ামী লীগ যে দল বাংলাদেশ নামক দেশটিকে মানে নামকরণ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মই কিন্তু হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এখন হয়তো আমাদের সময় একটু খারাপ, আমরা সবসময় আন্দোলনে অংশীদারিত্বের সহিত সফলতা অর্জন করেছে। আপনি দেখেন মুক্তিযুদ্ধের মতো মানে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আজকের প্রেক্ষাপট যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে ডক্টর ইউনূস প্রতিষ্ঠিত করেছিলেন, বাংলাদেশের মানুষ কিন্তু তৃণমূলের যাদের কোনো পদ নেই, পজিশন নেই, কিন্তু সাধারণ মানুষ তারা চাচ্ছে জননেত্রী শেখ হাসিনার আমলটাকে আবার ফিরে পেতে। এতে করে কিন্তু আমরা যারা ক্ষুদ্রতর কর্মী আমরা অনুপ্রাণিত হই, আমরা মাঠে আছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী অ্যাক্টিভ হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, তারাও মাঠে আসবেন। আপনি দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেখানে যারা পতাকা উত্তোলন করেছে তারা কিন্তু কেউই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী না, তারা সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তারা লুঙ্গি পরা মানুষ, এই দেশের সাধারণ জনগণ। আপনি দেখেছেন তারা চায়, মনে প্রাণে বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার আমলটাই ছিল বাংলাদেশের জন্য একটা রাজকীয় সময়, এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যেটাকে চাইলেই তুড়ি মেরে উড়ানো যাবে না। বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশ ধন্যবাদ আওয়ামী মনিকা লীগকে আসাদ। সাপোর্ট করে। এটা আপনি এই ধন্যবাদ। নির্বাচনে সেটার প্রতিফলন আপনি নিশ্চয়ই দেখেছেন। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমার প্রশ্নটা ছিল ভবিষ্যৎ রাজনীতি এবং কমিটি নিয়ে। আমি আরেকটু বিশ্লেষণ করে বলি। আমাদের বিএনপি কিন্তু আমাদের নেতা জয় ভাই বলেছেন বিএনপি আমাদের শত্রু নয়, বিএনপি আমাদের প্রতিপক্ষ, কিন্তু জামাত আমাদের শত্রু। এটা আমার কথা নয়, আমাদের নেতার কথা, জয় ভাইয়ের কথা। তো আমাদের প্রতিপক্ষ যদি বিএনপি হয়ে থাকে, আমরা গত 16 বছর তাদের রাজনীতি দেখেছি, তারা কিন্তু কমিটিগুলোকে কন্টিনিউ করেছে। তাদের যে 2 বছরের মধ্যে কমিটি কথা থাকলে 2 বছরের মধ্যে কমিটি দিয়েছে, 3 বছরের মধ্যে কমিটি থাকলে 3 বছরের মধ্যে কমিটি দিয়েছে। কারণ নেতৃত্ব দরকার। এই মুহূর্তে আপনি দেখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের আফজাল ভাই এখনো ফেসবুক ডিএক্টিভ। এখন দেখেন যুব মহিলা লীগের সভাপতি মাঝে মধ্যে উনি ফেসবুকে আইসা একটু নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করেন। আমরা যদি আমাদের প্রতিপক্ষের 15 বছরের রাজনীতি দেখি, তারা মিছিলে যতজনই থাকুক তারা কমিটি দিয়েছে। তারা মনে করেন দুঃসময় 5 জন দিয়ে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সিনিয়র সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক দিয়ে 5 জন বিশিষ্ট কমিটি দিচ্ছে, বাকিরা কমিটি ফিল আপ করে তারা রাজপথে কাজ করেছে। এবং আমরা দেখেছি তারা ওই তাদের সুসময় যারা টাকা পয়সা বানাইছে, বিএনপি দুঃসময় কিন্তু তারা আসে না। যাদের টাকা ছিল না, যারা সুসময় টাকা পয়সা বানায় নাই, ক্ষমতার স্বাদ গ্রহণ করে নাই, তারাই কিন্তু রাজপথে নেমে আসছে। এই যে আপনারা কিন্তু ক্ষমতার স্বাদ গ্রহণ করেন নাই। আপনি দেখেন যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেন নাই তারা কিন্তু রাজপথে নেমে এসেছে। কিন্তু এদেরকে একটা নেতৃত্ব দরকার। ছাত্রলীগের নেতৃত্ব দরকার, যুবলীগের নেতৃত্ব দরকার, স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব দরকার, প্রতিটা সংগঠনের নেতৃত্ব দরকার। নেতৃত্ব যদি সুদূর আমেরিকাতে বসে থাকে, সুদূর লন্ডনে বসে থাকে, চলবে না। মেন নেতা বসে থাক, সমস্যা নেই, কিন্তু আমাদের যে অঙ্গ সংগঠনকে গড়ে সাজাতে হবে। আমরা যা দেখেছি, আমরা যা বুঝেছি, আমরা তৃণমূল মানুষের সাথে কথা বলেছি, যা বুঝেছি, সবার একটাই কথা, কমিটিগুলোকে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে নতুন করে কার্যক্রম শুরু করতে হবে, নতুবা ঘোষণা দিতে হবে যে আমরা কমিটি ভেঙে দেব। দেখবেন
শুধু যদি বলে কমিটি ভেঙে দিবে, নতুন কমিটি হবে, যুব মহিলা লীগের সভাপতি সেক্রেটারি, স্বেচ্ছাসেবী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, কৃষক লীগের সভাপতি সেক্রেটারি, যারা দায়িত্বে আছে সবাই হুড় হুড় করে বাংলাদেশে চলে আসবে, অথবা তাদের পদ বাঁচাতে চলে আসবে, অথবা রিজাইন দিবে। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের দীর্ঘভাগ সময় জেল কেটেছেন। জেল জুলুমকে মেনে নিয়েই আমাদেরকে রাজনীতি করতে হবে। তাই আপনারা কি মনে করেন এই মুহূর্তে প্রতিটা সংগঠনের কমিটি দেওয়া উচিত কি উচিত না? আপনারা কি মনে করেন? আমি কমিটির বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। নির্দিষ্টভাবে আপনাদের দুইজনকে আমি এই প্রশ্ন করলাম, এই মুহূর্তে কি কমিটি দরকার না কমিটির দরকার না? আমি প্রতিপক্ষ রাজনীতির এক্সাম্পলটা আপনাদের সামনে তুলে ধরেছি। মেবি আপুকে কিছু বলবেন? ধন্যবাদ ভাইয়া। প্রথমেই বলেছি আসলে আওয়ামী লীগ কখনো নেতার উপর নির্ভর করে না। দ্বিতীয়ত হচ্ছে আহ পদ পদবীর আশায় আসলে রাজপথে নামিনি। আর আমাদের বাংলাদেশ যুব মহিলা লীগের একমাত্র অভিভাবক, যিনি বাংলাদেশ যুব মহিলা লীগ তৈরি করেছেন, যার নিজের হাতে গড়া সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী আমি, জননেত্রী শেখ হাসিনা। এবং আরেকটা কথা ভাই আপনাকে বলতে হবে, আমরা দেখেছি আমরা যারা ঘর ছাড়া এই 18-19 মাসে দেখেছি যে বাংলাদেশে থাকা কি বিভৎস ছিল। এখন তো সমস্যা কম। আমাদের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, অবশ্যই তারা আমাদের চেয়ে অনেক বিপদগ্রস্ত, কারণ তারা একটা ফিগার, তারা একটা ফ্যাক্ট। তাদের অবশ্যই আড়ালে থাকা খুব প্রয়োজন। কারণ আমরা ধরেন ঢাকায় আসছি, আমাদের ঢাকার মানুষ চিনে না, আমরা আমার জেলা থেকে ঢাকায় আসছি, কিন্তু ধন্যবাদ তাদের আপনাকে। তো অনেক আপনাকে একটু সমস্যা, এই থামিয়ে জন্য তারা আপনাকে একটু আত্মগোপনে আছেন। আপনাকে একটু থামিয়ে আমি প্রশ্ন করছি। আত্মগোপনে থাকতে হবে। আমাদের প্রতিপক্ষ যারা রাজনীতি করেছে তাদের নেতা নেত্রীরা কি আত্মগোপনে ছিলেন? তাদের নেতা হয়তো ছিলেন লন্ডনে। ভাইয়া আসলে তাদের নেতা বিএনপি আর তাদের আওয়ামী নেতা লীগকে ট্র্যাক নেত্রী করা। কিন্তু তাদের নেতা নেত্রী কিন্তু ওই আত্মগোপনে ছিলেন না, তারা জেল খেটেছে, রাজপথে মোকাবেলা করেছে। তাহলে আমাদের যুব মহিলা লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের কৃষক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে ওরা কেন রাজপথে আসছে না? ওরা কি ঘরে ঘরে বসে গোপন থেকে, দূরে থেকে আবার এই দলকে সংগঠিত করে রাজপথ মোকাবেলা করতে পারবে? পারবে না। তৃণমূলের ঠিক ভাষ্য আছে, স্পষ্টত, হচ্ছে আমরা তৃণমূলের ভাষ্য আমি বলি একটু স্পষ্টত, যে আমাদের যারা মাঠে আসবে, যারা রাজপথে আসবে, তাদের মধ্যে থেকে এই কমিটি নেতৃত্ব তৈরি করতে হবে। শুধু ঢাকা কেন্দ্রিক না, প্রতিটি জেলা থেকে বাছাই করে এই 1 আগস্টের পর থেকে যারা রাজপথে ছিল তাদেরকে নিয়ে কমিটি করতে হবে। এই বিষয়ে যদি আপনারা কিছু বলেন। আসলে আমরা আমাদের কথা হচ্ছে আহ আমরা তো ব্যক্তি এসে কাজ করছি না। আমরা যুব মহিলা লীগ অলরেডি রাজপথে নামা, আমাদের নেতৃত্ব কানিজাপা সারাক্ষণই আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলছেন। আর সর্বোপরি কথা, দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র অভিভাবক, তিনি সিদ্ধান্ত নেবেন তার দল কিভাবে পরিচালনা করবেন, তৃণমূল থেকে কিভাবে নেতৃত্ব দিবেন, কিভাবে কমিটি তৈরি করবেন, তিনি বুঝবেন। আমাদের শুধু কাজ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার জন্য আন্দোলন করা, রাজপথে তার জন্য স্লোগান দেওয়া, এবং ভবিষ্যতে শেখ হাসিনাকে আনার জন্য এবং প্রধানমন্ত্রী বানানোর জন্য কি কাজ করতে হবে রাজপথে আমরা প্রস্তুত আছি, এবং আমরা রাজপথে সবসময় থাকবো। আমাদের একমাত্র অভিভাবক আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি তার কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে কিভাবে তিনি কমিটি দিবেন, কিভাবে তিনি কমিটি করবেন, এমনই তার সিদ্ধান্ত। ধন্যবাদ। ধন্যবাদ। মনিকা হাসান, আপনি কিছু বলেন। মনিকা হাসান কি শুনতে পাচ্ছেন আমাকে? মনিকা হাসান কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মনিকা হাসান আমাকে হয়তো শুনতে পাচ্ছেন হ্যাঁ। না, টেকনিক্যাল প্রবলেম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, মেহেবী আপু যেটা বললেন, শুধু বাংলাদেশ যুব মহিলা লীগ নয়, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে প্রতিটি অঙ্গ সংগঠনের একমাত্র অভিভাবক এবং একমাত্র নীতি নির্ধারক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে জয় বাংলা স্লোগান দেওয়া, মাঠে আন্দোলন সংগ্রামে নিজেকে প্রস্তুত রাখা। নীতি নির্ধারক মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ঠিক করবেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কে নেতৃত্বে আসবেন, কে যোগ্য, কাকে কোথায় অবস্থান দিবেন। আমাদের কাজ হচ্ছে ওনার নির্ধারিত নেতৃত্বে মাঠে কর্মী হিসেবে থেকে ওনার নির্দেশনা অনুযায়ী কাজ করা। ধন্যবাদ আপনাকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের লাইভ আলোচনা দেখছেন। আমরা একে অপরের কাছে মতামত ব্যক্ত করছি। আমাদের সামনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আমরা যদি বিশ্বাস করে অপেক্ষায় থাকি কোন শক্তি আমাদেরকে রাজপথে ফিরিয়ে দিবে, ক্ষমতায় বসিয়ে দিবে, তা কিন্তু ভুল হবে। আমরা 18 মাসে দেখেছি আমাদেরকে কেউ ক্ষমতায় বসিয়েও দেয়নি, রাজপথে নামিয়েও দেয়নি। যারা রাজপথে মিছিল করেছে, রাজপথে কাজ করেছে, উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করেছে, জয় বাংলার পতাকা রাজপথে তুলে ধরেছে, জনগণের মধ্যে তুলে ধরেছে। জয় বাংলা বলতে যে অনেক মৃত্যুর মুখে পতিত হয়েছে। তো আমি এটুকুই বলবো যে আমরা ওই কোনো দেশ আমাদেরকে রাজপথ দখল দিবে তা হবে না। আমাদের উপর বিশ্ব বাটপার ইউনূসের যে কথিত নিষেধাজ্ঞা তুলবে না। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের রাজপথে শক্তি আছে, আমাদের রাজনীতি করার শক্তি আছে। এটা রাজপথেই দেখাতে হবে। রাজপথে দেখাতে হলে ইয়ং এনার্জেটিক নেতৃত্ব দরকার। বাংলাদেশ আওয়ামী লীগ স্টার বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করে নাই, বাংলাদেশ আওয়ামী লীগ স্টার তৈরি করেছে। আপনারা দেখে থাকবেন, তুফাইল আহমেদ বলেন, আমর হোসেন আমু বলেন, যারা স্টার হয়েছে, আওয়ামী লীগের স্টার করেছে, ছাত্রলীগের স্টার করেছে, তারা কিন্তু আওয়ামী লীগকে স্টার করে নাই। এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগ, আপনারা দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের গঠনতন্ত্রে ওই ছোট একটা কমিটি, 81 সদস্য বিশিষ্ট কমিটি, এর আগে ছিল 77 বিশিষ্ট কমিটি, এর আগে ছিল 75 বিশিষ্ট কমিটি। বাংলাদেশের জনসংখ্যা দেখেন, এখন 18 কোটি জনসংখ্যা। বাংলাদেশের আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো দেখেন, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ। যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সাবেক হয়, তাদেরকে কেউ চিনে না। যখন যুব মহিলা লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি সাবেক হয়, তাদের স্থান আওয়ামী লীগে হয় না। যখন স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্তরা সাবেক হয়, তাদের স্থান আওয়ামী লীগে হয় না। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বী সংগঠন দেখেন, ছাত্রলীগের সভাপতি যখন তার পদ সময় আসে, তখন সে চলে যায়, সাথে সাথেই তাকে মেন সংগঠনে জায়গা করে দেওয়া হয়, সংগঠনেই তাকে স্টার করে। আপনি সান্ধ্যকালীন অবৈধ নির্বাচনে আপনি দেখেন কতজন ছাত্র নেতা, কতজন যুব নেতা, কতজন নেত্রীকে তারা মূল্যায়ন করেছে। কিন্তু আমাদের দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগের যখন সাবেক হয়ে যায়, তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ পদায়ন করে না, কমিটি বড় করে না। মেন প্রবলেম কমিটি ছোট। এখন যদি আওয়ামী লীগের কমিটি বড় হয়, 201, 301 সদস্য বিশিষ্ট কমিটি হয়, তাহলে যদি প্রতিটি বিভাগ থেকে, যেমন আমাদের অফিসিয়াল বিভাগ আছে 8টি, সাংগঠনিক বিভাগ 10টি, প্রতিটি বিভাগ থেকে যদি 15-20 জন লোককে কেন্দ্রীয় কমিটিতে স্থান করে দেওয়া হয়, তাহলে বিভাগওয়ারি স্টার তৈরি হয়। কিন্তু আমি বলবো না আমার এ মেধা আল্লাহ দেয় নাই, আমি ভুল ধরছি না, কিন্তু কেন আমাদের সিলেট বিভাগে বাংলাদেশ আওয়ামী লীগের 1 জন বা 2 জন থাকে, অথচ
প্রতিদ্বন্দ্বী সংগঠনের 20 জন 22 জন লোক থাকে, ওরা কমিটিতে থাকে থেকে স্টার হয়। ওদের লেভেলেরই আমাদের সাবেক ছাত্র নেতা, যুব নেতা, মহিলা লীগ নেত্রী, ওরা মেন সংগঠনে ঢুকে স্টার হয়ে যায়। আর আমাদের যখন পদ চলে যায়, আমরা তখন না পাই উপজেলা আওয়ামী লীগের স্থান, না পাই জেলা আওয়ামী লীগের স্থান, আমরা কোথাও স্থান হয় না। আমাদের স্থান দর্শক শ্রোতা হিসাবে স্থান হয়। তো আমি এটুকু বলতে চাই, এই আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাতে চাই, এখন সময় হয়েছে কমিটি বড় করার। কারণ সামনে আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হলে সবাইকে পদায়ন দরকার। যদি একজন মানুষের পদ না থাকে, সে তো যাবে না। একজন বলবে ডেজি সারোয়ার নামে না কেন, আমি কেন যাব, সে পদে আছে, ডেজি সারোয়ার নামে না কেন। শারমিন সুলতানা লিলি, তার হাজবেন্ড বাংলাদেশ আওয়ামী লীগের বন পরিবেশক সম্পাদক, তারা স্বামী স্ত্রী পদে থাকে, তারা নামে না কেন, আমি কেন রাজপথে মার খাবো। প্রত্যেকে এই কথাগুলো বলছে। তাই আমাদের সুপ্রিম অথরিটি, কেন্দ্রীয় নেতৃত্বের এখন ভেবে দেখা উচিত কাদেরকে নেতৃত্ব নিয়ে আসতে হবে। স্বামীকে এবং স্ত্রীকে উভয়কে নেতৃত্ব নিয়ে আসলে চলবে না, একজনকে নেতৃত্ব নিয়ে আসতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের আলোচনা শুনছেন। আমরা 5টার ভিতরে আলোচনা শেষ করব, কারণ আমাদের লন্ডনে 5:49 ইফতার। তো আমি রুকসানা আহমেদ মেবিকে বলবো, আপনি কি আপনার যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং আপনার জেলা ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এবং মনিকা থানা যদি বলতে চান আপনাদের নেতাকর্মীর উদ্দেশ্যে, প্লিজ কন্টিনিউ, বলতে পারেন। ধন্যবাদ। আমি আমার প্রত্যেকটা যুব মহিলা লীগের বোন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং আমার সাধারণ আওয়ামী লীগের তৃণমূল যারা কোনো পদ পদবিতে নেই, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যত রাত যত গভীর হয়, ভোরের সূর্য তত তাড়াতাড়ি উদিত হয়। আমাদের জননেত্রী শেখ হাসিনা আছেন এবং তিনি প্রাণে বেঁচে আছেন। এটাই আমাদের অনেক সাহসের জায়গা। আমাদের নেত্রী অত্যন্ত বিচক্ষণ এবং তিনি অবশ্যই আমাদের নিয়ে ভাবছেন। তিনি দেশের কথা ভাবেন, তিনি জনগণের কথা ভাবেন। অতএব ভয় নেই, শুধু ভয়কে জয় করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আমাদের অতীতে যেভাবে আমরা 75, আমরা 21, আমরা সমস্ত কিছু পা দিয়েছি, সামনের সময় আমাদের একটু চ্যালেঞ্জের, কিন্তু এই সময়কে আমাদের ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলে আমাদের রাজপথে নামতে হবে এবং সবার ভুল ধরা বাদ দিয়ে, সবার দোষ ধরা বাদ দিয়ে আমরা সবাই সকলের ভাই, সবাই সকলের বোন হয়ে রাজপথে নেমে আমরা লড়াই করে, আমরা প্রতিবাদ করে আমরা লড়াই করতে চাই। আমাদের আওয়ামী লীগ এমন একটি দল, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আন্দোলনের দলটি জানে, সেই দলের নামই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা সেই সংগঠনের আমরা কর্মী। অতএব আমরা ভয় পাবো না, আমরা সবাই সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে নামবো এবং সকল নির্দেশনা পালন করে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। আমরা আন্দোলন করতে চাই, আমরা আন্দোলন করার জন্য প্রস্তুত। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। মনিকা হাসান, আপনার সমাপনী বক্তব্যটুকু আমাদের সামনে উপস্থাপন করেন। ধন্যবাদ ভাইয়া। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ভয় পায় না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা সাহসের প্রতীক। যেই দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, সেই দলের কর্মী হিসাবে আমরা বা এই দেশের যারা আওয়ামী লীগের সমর্থক আছেন তারা কেউই ভয় পায় না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যার কারণে আমরা অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠে সবর হতে পারছি না মব ভায়োলেন্সের কারণে, যেটা খুব মারাত্মকভাবে একটা ব্যাধি হিসাবে বাংলাদেশের জনগণ ভোগ করতেছে। আপনি স্বাধীনতা পাচ্ছেন না কথা বলার, সাধারণ জনগণ হিসেবে আপনি একটা কথা বলবেন, সেই স্বাধীনতা আপনার নেই। তো সেক্ষেত্রে বলবো, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মী হিসেবে আমরা শুধু অপেক্ষায় আছি নেত্রীর নির্দেশনার। আমরা ভয় পাই না এবং এই দেশে যারা আওয়ামী লীগের সমর্থক, নেতাকর্মী না, যারা সমর্থন করে আওয়ামী লীগকে,
তারাও প্রস্তুত আছেন শুধুমাত্র জননেত্রীর একটি নির্দেশনার অপেক্ষায় মাঠে নামার জন্য, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এটা এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে উপলব্ধি করেছেন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ ভয় পায় না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সাহসের নাম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের আজকে আলোচনা শোনার জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ।